একটু আপডেট হতেই সেই জন্য মনে হলো যে আজকে ভিডিওটা আপলোড করি। সকালবেলাতে একটু কফি শপে এসেছি পাটুলিতেই। এখানে বসে কফি খাওয়ার মাঝে মনে হলো যে যখন একটা আপডেট এসছেই সে আপডেটটা একটু দিয়ে দিই। সোমবার দিন গতকাল এআইএফএফ আইএসএল এর 14টি ক্লাবকে আবার চিঠি পাঠিয়েছে। চিঠিতে কি বলেছে যে সোমবার একটা ডেডলাইন দিয়ে দিচ্ছে, সোমবার দুপুর 12টার মধ্যে জানাতে হবে কে কোন ভেন্যুতে হোম ম্যাচটা খেলবে, কে কোন ভেন্যুতে হোম ম্যাচটা খেলবে। এবার সেই হোম ম্যাচে যদি জানাবে, ধরুন উড়িষ্যা এফসি আগের দিন যেমনি চিঠি দিয়ে বলেছে যে আমরা সোমবার আগে জানাতে পারবো না খেলছি কি খেলবে না। এবার এআইএফএফ কায়দাটা কি করলো, ওই যে বলে দিল সোমবার 12টার মধ্যে জানাতে হবে। এই 12টার মধ্যে যদি উড়িষ্যা এফসি জানালো যে আমাদের হোম ম্যাচ ভুবনেশ্বরে, ধরুন কলিঙ্গ স্টেডিয়াম, তার মানে ওড়িশা এফসি খেলবে। এবার জানালো না, তো তাহলে ওড়িশাকে মাইনাস ধরে 13টা টিম নিয়ে করা হবে। এরকম ভাবে যে শোনা যাচ্ছে যে বেশ কিছু ক্লাব ইনক্লুডিং চেন্নাই, কেরল, মুম্বাই, এফসি গোয়া, বেঙ্গালুরু এরা খেলতে চায় না। তাহলে এই চিঠিতে প্রমাণ হয়ে যাবে কে খেলতে চায় কে খেলতে চায় না। কিন্তু এআইএফএফ চিঠিটা দিল কেন, যখন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সামনে সেদিন সব ক্লাব লিখিত দিল যে আমরা খেলবো। তাহলে সেদিন লিখিত দেওয়ার পর আজকে আবার এআইএফএফ কেন আবার লিখিত চাইবে? কারণ সেই লিখিত চিঠিতেই তো বলে দিয়েছে আমরা খেলবো। তাহলে তো আর এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠা উচিত না যে লিখিত দেওয়ার পরেও এরা খেলবে কি খেলবে না এ নিয়ে কেন প্রশ্ন উঠছে এই কারণে একটা টেকনিক্যালি ফাঁক থেকে গেছে। প্রতিটি ক্লাব সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সামনে সায়ের অফিসে বসে লিখিত দিয়ে। কাকে দিয়েছিল? গভর্নমেন্টকে। টুর্নামেন্টটা অর্গানাইজ কারা করছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ধরুন আমার পাড়া 2 ডে টুর্নামেন্ট অর্গানাইজ করছে। এবারে আমরা প্রতিটা পার্টিসিপেশন ফিজ নিই, পার্টিসিপেশন চিঠি নিই। এবার যে ক্লাবগুলো খেলবে এই 2 ডে টুর্নামেন্টে তারা কি আইএফএ কে চিঠি দিয়ে বলবে যে আমি অমুক পাড়ার টুর্নামেন্টে খেলছি? না, আমার পাড়ার যে কমিটি তাকেই চিঠি দিতে হবে এবং বলবো যে হ্যাঁ এই কটা টিম আমি পেয়েছি এবং এনটিপি পেয়েছি। তো টুর্নামেন্টটা অর্গানাইজ করছে এআইএফএফ। তাই তুমি কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে বলেছো আমি খেলবো, কিন্তু এআইএফএফ কে তো বলনি। তাই ডেপুটি সেক্রেটারি জেনারেল গতকাল 14টি ক্লাবকে চিঠি দিয়ে বলেছে, একটু কায়দা করে বলেছে যে তা আপনাদের হোম গ্রাউন্ড জানান। তার মানেই তো আপনি যেই মুহূর্তে জানাবেন তার মানে পার্টিসিপেট করছেন, আর যেই মুহূর্তে জানাবেন না পার্টিসিপেট করছেন না। এটাতেই ওরা পার্টিসিপেশন লেটার হিসেবে ধরে নেবে। এই চিঠিটার কিন্তু একটা ডেডলাইন দিয়ে দিয়েছে সোমবার দুপুর 12টা। অর্থাৎ সোমবার দুপুর 12টাটা কিন্তু খুব ভাইটাল ডে হতে যাচ্ছে। ইটস আ ডেডলাইন ফর দিস ইয়ার আইএসএল। তো এইবার জানা যাবে। আমি যতদূর জানি যে কটা ক্লাবের নাম বললাম তারা সত্যিই সমস্যায় রয়েছে, কিন্তু বলেছি যে রাজার বিরুদ্ধে প্রজা কি করে লড়াই করবে। যেখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলে দিয়েছে সবাইকে খেলতে হবে, নাহলে খেলতে হবে বলে জানান এক্ষুনি। এই জানানটাই তো ধরে নেওয়া যে আমরা চাইছি আপনারা খেলুন। ক্লাবগুলো অফ দ্য রেকর্ড বলছে যে যেখানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলছে খেলতে হবে, আমরা না চাইলেও সেখানে কি করে না করা সম্ভব। কিন্তু সত্যি কোনো ভিজিবিলিটি দিচ্ছে না, শুধু খেলতে হবে একটা ব্যাপার। তো নিমরাজি হলেও অরাজি হলেও ক্লাবগুলো হয়তো সবাই খেলবে। আমার ধারণা ওড়িশাও হয়তো শেষ পর্যন্ত খেলবে, কিন্তু কিভাবে না খেলা যায় তার একটা প্ল্যান চলছে। কিন্তু কালকে যে এআইএফএফটা চিঠি দিয়ে ডেডলাইন দিয়ে দিয়েছে, এটাতে একটু চাপ হয়ে গেল ক্লাবগুলোর জন্য। এবার এই চিঠিটা কেন দিয়েছে তার একটা ব্যাখ্যা দিয়েছে ফেডারেশন তার 2 পাতার চিঠিতে। সত্যনারায়ণ বলেছে যে আপনারা যেই মুহূর্তে জানাবেন যে আপনাদের ভেন্যু কি, তারপরেই আমরা গভর্নিং কমিটি করব। গভর্নিং কমিটি কি?
যে আইএসএলটা চালানোর জন্য আই লিগের ক্লাব, আইএসএল এর ক্লাব এবং ফেডারেশনের কর্তাদের নিয়ে একটা গভর্নিং কমিটিতে হবে, যেখানে দু ক্ষেত্রেই সমানুপাতভাবে অফিসিয়ালরা থাকবে, যে বডিটায় এবারের আইএসএল অর্গানাইজ করবে। অর্থাৎ এআইএফএফ এর তো একটা লিগ কমিটি আছেই, তারা কিন্তু এবারের আইএসএলটা অর্গানাইজ করবে না, করবে ওই গভর্নিং কমিটি, নতুন কমিটি, যেখানে আইএসএল এর ক্লাবগুলোরও স্টেক থাকবে। এবার সেখানে একটা ভাগ দেখিয়েছে যে আইএসএল করতে গেলে এবারের বাজেট যা দাঁড়িয়েছে 24,40,00,000 সামথিং, কত হাজার অত মনে থাকে না। সেখানে ফেডারেশন খরচ দেখিয়েছে তার 9,50,00,000 না এরকম একটা দেখিয়েছে, 9 কোটি প্লাস দেখিয়েছে, মানে 9.5 কোটি প্লাস না 9,70,00,000 এরকম একটা দেখিয়েছে এই খরচটা। কিন্তু একটা জায়গায় বলেছে আগে যে 3 কমিটি ক্লাবগুলোর সঙ্গে কথা বলে, 3 সদস্য কমিটি ক্লাবগুলোর সঙ্গে কথা বলে যে প্রস্তাব দিয়েছিল এআইএফএফ কে, সেখানে লেখা ছিল যে 1 কোটি টাকা করে দিতে হবে, কিন্তু সেটা যেহেতু ক্যাশ ফ্লোটা যদি ক্লাবের এখন সমস্যা হয়, তাহলে সেটা ওই জুন মাসে গিয়ে দিলেও হবে, জুন মাসে গিয়ে সেই সময় দিলেও হবে। কিন্তু সত্যনারায়ণের যে চিঠি তাতে সেটা বলা নেই, বলেছে 1 কোটি টাকা এখনই দিতে হবে। অর্থাৎ এআইএফএফ ভাবছে যে এখন খেলে নিল আর জুন মাসে গিয়ে দিল না, কারণ মেতে সিজন শেষ, কোনো ক্লাব বন্ধ হয়ে গেল, শাটডাউন হয়ে গেল, জুন মাসে আর দিল না টাকাটা, তাহলে কি হবে? সেই জন্য এআইএফএফ এখনই এই কমিটমেন্টটা চেয়েছে যে 1 কোটি টাকা এখনই ট্রান্সফার করতে হবে, অর্থাৎ 14টা ক্লাবে 14 কোটি টাকা এখনই দিতে হবে। ক্লাবগুলোর এখানেই প্রশ্ন যে আমরা 14 কোটি এখন দেবো আর তুমি তার দিয়েই 9.5 কোটি দেবে, তো তুমি কোথা দিয়ে দিলে? এবং বলেছে, এবং ক্লাবগুলো বলেছে যে মানে সরি ক্লাবগুলো বলছি, ফেডারেশন বলেছে যে এই টাকাটা পাওয়ার পর দুটো কাজ, বা আপনাদের এই সম্মতি পাওয়ার পর দুটো কাজ। এক, এএফসি কে লিখতে হবে স্লট পাওয়ার জন্য, কারণ এএফসির অনুমতি দরকার। তার মানে কবে সেই 4 তারিখে ছিল, 4ই জানুয়ারি ছিল ডেডলাইন এএফসি কে চিঠি পাঠানো, আজকে হয়ে গেল 11 তারিখ, কালকে সোমবারের মধ্যে দিতে হবে, তাহলে কাল 12 তারিখ, 12 তারিখ পাওয়ার পর যদি 12 তারিখ রাতে সত্যনারায়ণ এফসি কে চিঠি লেখা, অর্থাৎ 1 সপ্তাহও বেশি সময় লেগে গেল শুধু এটুকু করতে। এবং লিখেছে যে এফসি কে চিঠি দেওয়া হবে এবং ক্লাবদের পার্টিসিপেশন কনফার্ম হওয়ার পরই এএফএফ দুটো কাজ করবে। এক, টেন্ডার ডাকবে, সেখানে সুপ্রিম কোর্টে যেতে হবে এরকম কিন্তু বলেনি, বলেছে যে সংশোধিতভাবে অর্থাৎ নতুন কিছু শর্ত আরোপ করে, আগের শর্তে নয়, কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ডেকে আনা হবে। অর্থাৎ এটা আর বলেনি যে সুপ্রিম কোর্টে যেতে হবে। অর্থাৎ তাই ধরেই না হচ্ছে যে এআইএফএফ তার নিয়মের মধ্যে থেকে নতুন করে আবার টেন্ডার ডাকবে কমার্শিয়াল পার্টনারের জন্য 20 ইয়ার্স ভিজিবিলিটি দেখানোর জন্য, যেটাতে ক্লাবগুলো সত্যি উৎসাহিত হবে যে হ্যাঁ এটাকে অনেকটা ওই গাজর ঝুলিয়ে দেখানোর মতো হয়ে গেল যে তুমি দিলে তবেই না আমি টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করব, কিন্তু তুমি যদি পার্টিসিপেট না করো আইএসএলে, তাহলে আমিও নতুন করে টেন্ডার ডাকার ব্যাপারে আগ্রহী দেখাবো না, অর্থাৎ তুমি করো আমি করব। সে এটা একটা ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে এএফএফ, এবং বলেছে যে আপনারা এই চিঠি দিয়ে জানানোর পর কোথায় কোথায় হোম গ্রাউন্ড খেলবেন, দুটো কাজ আমরা করব, আর একটা হচ্ছে গিয়ে ব্রডকাস্টিং পার্টনার কি হবে তারপর আমরা খোঁজ খবর শুরু করব। আমার কাছে যা খবর যে দূরদর্শন কিন্তু একটা সম্মতি জানিয়েছে, কিন্তু সম্ভবত ফেডারেশন প্রাইভেট চ্যানেলই খুঁজছে। কোন প্রাইভেট চ্যানেল দেখাবে আমি নিশ্চয়ই আপনাদের আপডেট দিয়ে দেবো ঠিক সময়ে, যেহেতু এখনো ক্লাবগুলো তাদের ভেন্যু জানায়নি। অর্থাৎ 14টা ক্লাবই যদি জানিয়ে দেয় আমরা খেলছি, তাহলে সেভাবে ফরম্যাট তৈরি করে গভর্নিং কমিটি তৈরি হবে, গভর্নিং কমিটি সেই ফরম্যাট তৈরি করে তারপরে ব্রডকাস্টিং পার্টনারের কাছে যাওয়া হবে। যেহেতু এটা এখনো হয়নি, তারা ক্লাবগুলো এবং ফেডারেশন বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে কথা বলছে যে প্রোডাকশন বাবদ কত খরচ পড়বে, একটা বাজেট করে রাখছে। ফাইনাল মুভমেন্টটা হবে পরে, কিন্তু দূরদর্শন শুনলাম রাজি আছে, কিন্তু বোধহয় দূরদর্শন না, প্রাইভেট চ্যানেলেই যাওয়া হবে। আর আরেকটা যেটা ফেডারেশন বলেছে যে এই চিঠিতে জানার পর যে কার কোনটা হোম গ্রাউন্ড, তারপরে এআইএফএফ এর যে কমিটি অর্থাৎ গভর্নিং কমিটি তাতে লোক পাঠাবে ভেন্যু পরিদর্শনের জন্য, যে সেখানে সত্যি ম্যাচ করা যায় কি যায় না।
সোমবার হয়ে যাচ্ছে 12 তারিখ, খেলা যদি শুরু হয় 14ই ফেব্রুয়ারি, ঠিক 1 মাস হাতে থাকবে। এই 1 মাসের মধ্যে এফসি স্লট, ফিক্সচার, ভেন্যু পরিদর্শন, ব্রডকাস্ট পার্টনার এবং টেন্ডার ডাকার প্রক্রিয়া সবকিছু করতে হবে। সো 1 মাস টাইমটা ঠিক আছে, হতে পারে, আবার যথেষ্ট চাপেরও আছে, কারণ যেভাবে ডেডলাইনগুলো ডিলে হয়ে যায়, যদি সোমবারের ডেডলাইনও কোনো মতে ডিলে হয়ে যায় তাহলে কিন্তু আবার চাপ তৈরি হয়ে যাবে। বাট আশা করা যাচ্ছে যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডব্য যতই বেগুন মোহন বেগুন বলে ফেলেন, ক্লাবগুলো যেহেতু সম্মতি দিয়েছে ওনার সামনে, সব পিছিয়ে আসতে একটা কথা ভয় কাজ করছে যে আলটিমেটলি রাজার বিরুদ্ধে তাহলে লড়াই হয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রীকে সম্মতি জানিয়ে এসে এবার আমি বললাম না আর খেলবো না, কারণ ওখানে লিখিতভাবে কিন্তু ক্লাবগুলো দিয়েছে, তাদের কাছে কিন্তু লিখিত আছে, মৌখিক না। আর পুরো মিটিংটাও ক্যামেরায় শ্যুট করা আছে। তো সেক্ষেত্রে এতটা পাল্টি খেতে ক্লাবগুলোর পক্ষে একটু অসুবিধা হচ্ছে। সবাই এই দেশেই থাকে, আমাদের এই আইন শৃঙ্খলার মধ্যেই সবাইকে থাকতে হয়। আলটিমেটলি রাজার উপরে তো আর কেউ যেতে পারে না, সরকার হচ্ছে রাজা আমাদের ভারতবর্ষে। যদিও আমাদের বলা হয় গণতান্ত্রিক দেশ, কিন্তু এখনো আমরা প্রজা, সরকারি ক্ষমতায় যারা থাকে তারা রাজা। তো রাজার বিরুদ্ধে কখনো প্রজার লড়াই চলে না, সেটাকে বিদ্রোহ হিসেবে দেখা হয়। রাজার বিরুদ্ধে প্রজার বক্তব্যকে বিদ্রোহ হিসেবে দেখা হয়, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে প্রজাও বলতে পারে। কিন্তু আমরা সংবিধানগতভাবে গণতান্ত্রিক দেশে বাস করি, কিন্তু আচার আচরণে আমরা রাজার দেশে বাস করি। তো তাই বলছি, আশা করা যায় যে সব ক্লাবই খেলবে এবং সোমবার 12টার মধ্যে চিঠির উত্তরও দেবে এবং জট খুলবে, এবং খুললে কি কি হবে যা জানতে পেরেছি সেটাই জানিয়ে দিলাম। আপাতত এটাই আপডেট, পরবর্তী আপডেট পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। নমস্কার।